বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 20। শুরুতেই আবার প্রথমে দেখা যায় মাহুরা জেলার একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই হঠাৎ সাক্ষাৎ তাদের আবার দুজনকে চুপ করে দেয়। একটু একা ছেড়ে দিয়ে ফুয়াদ সেখান থেকে চলে যায়। মাহুরা জেলাল আবার ইমোশনাল হয়ে কথা বলা শুরু করে। জেলাল জানতে চায় মাহুরের কাছে যে সে এখানে এলো কি করে, সে জানলো কি করে এখানে সে আছে। বলে সে খোঁজ পেয়েছে যে জেলাল জেল থেকে বেরিয়েছে। দিলারায়া তার হলো উকিল। মাহুর নিজে তাকে রেস্তোরাঁয় দেখেছিল, রেস্তোরাঁর দুর্ঘটনা থেকে বাঁচাতেও দেখেছিল জেলালকে। তাদের তাই সে খোঁজ নিয়ে এখানে দেখা করতে এসেছিল, তার বিষয়ে জানতে এসেছিল। জানতে চায় জেলালের কাছে সে যখন মাহুরের সাথে দেখা করতে এসেছিল তাহলে সে চলে কেন গেছিল। জানায় সে একজন লোককে দেখেছিল মাহুরের সাথে, সে কি তার সাথে ডেট করছে। ও জানায় না সেই লোকটা প্রসিকিউটর, তার বন্ধুর মতো, আর ভাইয়ের ফাইলসে ইনভেস্টিগেট করছে। জানায় মাহুরকে তার যদি প্রসিকিউটরের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে সে তাকে বলে দিতে পারে। জানায় জেলালকে তার একটু ভেবে কথা বলা উচিত, সে যা বলছে সেটা কি তার নিজের কানে সে শুনতে পাচ্ছে, এরকম কথা কি করে বলতে পারলো। সে এতদিন ধরে অপেক্ষা করছে। কি জানে যে মাহুর তাকে কতটা মিস করেছে, ওর এখানে কতটা কষ্ট হয়েছে জেলালকে এভাবে এতদিন ছেড়ে থাকতে। তার সাথে জেলেও দেখা করতে গেছিল কিন্তু জেলাল তার সাথে দেখা করেনি। জেলাল জানায় সে তো অভিযুক্ত ছিল তার বাবা আর ভাইয়ের খুনে, তাহলে সে কি করে তার সম্মুখীন হতো। ও জানায় সে তো জানে যে সে ইনোসেন্ট, তাহলে সে এরকম কেন ভাবছে। উনি সেখানে লয়ার দিল্লারা চলে আসে আর বলতে থাকে মাহুরকে ভালোই হলো সে দেখা করতে চাইছিল দেলালের সাথে, আর তার দেখাও হয়ে গেল। তারপর সে জেলালকে বলে যে প্রসিকিউটর টোলগা তার সাথে দেখা করতে চেয়েছে। জেলাল জানায় মাহুরকে সে কি তার সাথে যেতে চায়। উত্তরে মাহুর বলে সে পরে যাবে। তারা জানায় শুধু প্রসিকিউটর ডেকেছে জেলালকে এবং দিলারাকে, ওকে জানানো হলে সে পরে নিশ্চয়ই জানাবে। মাহুর নিজের গাড়িতে উঠে পড়ে আর জেলাল আর দিলারা তাদের গাড়িতে উঠে পড়ে চলে প্রসিকিউটরের অফিসের উদ্দেশ্যে। পরবর্তী দৃশ্যে দেখায় জাঙ্কিয়ার্ডের সেই ব্যক্তিটি এবং সাবাস কথা বলছে। ব্যক্তিটি জানতে চাইছে সাবাসের কাছে সে কি প্রসিকিউটরকে মেরে দেবে। সাবাস জানায় হ্যাঁ একদম মেরে দেবে সে। প্রসিকিউটর তাদের কাজের মধ্যে নাক গলাচ্ছে। ব্যক্তিটি জানতে চায় সাবাসের কাছে সে কি অসুস্থ। উত্তরে সাবাস বলে হ্যাঁ এক ধরনের স্কিন ডিজিজ আছে তার। ব্যক্তিটি বলে সে অসুস্থতার কথা বলছে না, শারীরিক। সাবাসকে এটা বোঝাতে চাইছে যে এরকম ভাবে কাজ হয় না। সাবাস এখন এইসব বিজনেসে নতুন, যে কাউকে মারতে পারে, সবকিছুর সাথে লড়াই করতে পারে। স্টেট প্রসিকিউটর এদের সাথে তারা যুদ্ধ করতে পারে না। হবে যদি সাবাসের পেছনে প্রসিকিউটর পড়ে যায় এবং তাকে খুঁজে বের করে। জানায় সে তার পেছনে পড়তেই পারে কিন্তু খুঁজে বের করা ধরাটা মুশকিল। ব্যক্তিটি সাবাসকে জানায় সে খুন করা নিয়ে একদম অবসেসড হয়ে পড়েছে। ব্যক্তিটি জানায় সাবাসকে অন্য পথ খুঁজে বার করতে, যেমন ব্ল্যাকমেল বা অন্যভাবে কনফিউজ করে দেখতেই পারে। উত্তরে সাবাস বলে সে চেষ্টা করবে। পরের দৃশ্য আবার দেখায় মাহুরের মাসি হামিয়েতের বাড়িতে। এদের কাছে নুরান গিয়ে বলছে তার ঘরে দুজন দেখা করতে এসেছে অদ্ভুত লোক হামিয়েতের জন্য। মেয়েত বলে সে তো কারোর জন্য অপেক্ষা করছিল না, ঠিক আছে সে গিয়ে দেখছে। মেয়েত নুরান আর বেহিয়ে ঘরে গিয়ে দেখে দুজন কালো পোশাক পরা ব্যক্তি তাদের ঘরের সোফায় বসে। তাদের বলে তাদের দুজনকে তো বাইরে অপেক্ষা করতে বলেছিল, তারা ঘরের ভেতর ঢুকে বসে পড়লো কেন এভাবে। মেয়েত বলে ঠিক আছে সে তাদের হ্যান্ডেল করছে। বেহি আর নুরানকে সেখান থেকে যেতে, আর নুরান বেহিয়েকে বলে তার বাবা সাদিককে ডেকে আনতে। মেয়েত বলে সে তো বলেছিল যে তাদের লোন সে চুকিয়ে দেবে, তাহলে এত তাড়াতাড়ি কেন চলে এসেছে। দুটো বলে ইসমেত বলে ব্যক্তিটি ব্যাংক নয়, সে তাকে লোন দিয়েছিল শোধ করার জন্য। এক মাস আগে হামিয়ে জানিয়েছিল যে 15 দিনের মধ্যে শোধ করে দেবে, তো সে করেনি। দুজনের ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি উঠে একটা ভাস ভেঙে ফেলে। মেয়েত বলে ওটা খুব দামি ছিল, সে কেন ভাঙলো। ব্যক্তিটি বলে তাকে টাকার কদরটা বোঝাতে। বলে ঠিক আছে সে 15 দিনের মধ্যে শোধ করে দেবে, সে কথা দিচ্ছে। এই দুজন কালো পোশাক পরা ব্যক্তির মধ্যে একজন বলে ঠিক আছে 15 দিন, এরপর আর বেশি নয়। তখনই সেখানে সাদিক উপস্থিত হয়ে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে, কি সমস্যা। জাস্টিত ব্যক্তিরা ঘরের মধ্যে কি করছে, এখানে কি ঘোরাফেরার জায়গা বা পাহাড়ের মাথা যে তারা ঘুরতে চলে এসেছে। একজন ব্যক্তি সাদিককে বলতে থাকে এর মধ্যে ইনভলভ না হতে, তবুও গায়ের জোয়ারি করে তাদের ধাক্কা দিয়ে বার করতে গেলে সেই দুজন ব্যক্তি সাদিককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। হাতের মধ্যে কাঁচের একটা পাত্র নিয়ে তাদের দিকে মারতে গেলে মেয়েত বলে বেহিয়েকে শান্ত হতে। তখন তার বাবাকে দেখতে যায় আর সেই দুজন ব্যক্তি হামিয়েতকে আবার ওয়ার্নিং দিয়ে যায় 15 দিনের বেশি যেন আর না হয়। তারপর তারা চলে যায় সেখান থেকে। পরবর্তী দৃশ্য দেখায় টোলগা প্রসিকিউটর অফিসে দেখা করতে এসেছে সাবাস। টোলগা বলে সাবাসকে সে খুব ভালো মতো জানে সে কি কি করেছে আর কি করছে। কে বলে ভালো তো, তাহলে আলাপচারিতা শুরু করা যাক। টোলগা জিজ্ঞেস করে সাবাসকে সে মারাশলিকে চেনে তো। সাবাস বলে মারাশলিটাকে। টোলগা বলে সাবাসকে বোকা বানাতে না কে, কারণ সে খুব ভালো মতো জানে মারাশলিকে। মারাশলি হলো সেই ব্যক্তি যে অভিযুক্ত হয়েছে ইলহান আর রাজেশ টুরুলকে খুন করার জন্য। এতদিন সে জেলের বন্দিও ছিল, জেল খেটেছে। মারাশলি হলো সেই ব্যক্তি যার বিরুদ্ধে সাবাস স্টেটমেন্ট দিয়েছিল যে ইলহান আর রাজেশ টুরুলকে সেই হত্যা করেছে। জানায় তার মতো একজন ক্লিন বিজনেসম্যানের যা সৎপথ মনে হয়েছে সে সেটাই করেছে। সে জানে মারাশলি খুন করেছিল তাদের। জিজ্ঞেস করে তাহলে মেহমেদ ইঞ্চের বিষয়ে সে কি বলতে চায়। বলে মেহমেদ ইঞ্চের বিষয়ে সে কিছু জানে না, সে নতুন শুনছে নাম।
বলে মেহমেদ ইনছে সেই নামের সূত্রপাত যার জন্য আগের প্রসিকিউটর খুন হয়েছিল তার হাতে। সে সেই বিষয়ে নিয়ে এবং কনসার্টে টেররিস্ট অ্যাটাক নিয়ে ইনভেস্টিগেট করছিল। তার মৃত্যুর পর অদ্ভুতভাবে সব ফাইলগুলো নষ্ট হয়ে যায়, এই ফাইলগুলো খুঁজেও পাওয়া যায়নি। বাস বলে টোলগাকে যেসব বিষয়ে সে কথা বলছে সেগুলো অনেক কিছুই নতুন তার কাছে শুনছে সে। টোলগা জানায় যে সাবাস আগেও অভিযুক্ত হয়েছিল এবং অ্যারেস্টও হয়েছিল কারণ মাহুর তাকে বাঁচিয়ে নিয়েছিল কোর্টে দাঁড়িয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে, তার জেল হতে পারতো। বলে হ্যাঁ, পুরনো স্মৃতি মনে পড়ে গেল, সেটা একটা অশুভ ফাইল। টোলগা বলে আচ্ছা, তাহলে গতকাল রাতে সে কি করছিল যখন মাহুর আর টোলগার ওপর হামলা হয়েছিল? বলে সে তার নিজের বাড়িতেই ছিল, বোধহয় টিভি বা সিরিজ কিছু একটা দেখছিল। দেখায় মাহুর আর জেলালের বিষয়ে কথা বলছে দিলারা। জেলালের সাথে গাড়ি করে যেতে যেতে প্রসিকিউটরের অফিসে মাহুর দেখা করতে এসছে জেলালের সাথে, তার মানে তাদের রিলেশন খুবই ক্লোজ। বলে হ্যাঁ, সে তার জীবন অনেকবার বাঁচিয়েছে, তাই তাদের মধ্যে ক্লোজ রিলেশন ডেভেলপ করেছে। তারা বলে দেখে খুব ভালো লাগলো, মাহুর মেয়েটি খুবই লয়াল। জানায় হ্যাঁ, সে খুবই ভালো মেয়ে। তখন বলে সে জানতে পেরেছে মাহুর আর টোলগার সম্পর্কেও। টোলগা নাকি মাহুরকে খুব পছন্দ করে, থেকে ক্লেম করে সে তাকে ভালোবাসে, সে তার জন্য মরে যাচ্ছে, সে শেষ হয়ে যাচ্ছে। এটা বলার পরই দিলারা দেখে যে জেলারের চোখ মুখ বসে গেছে, একটু আপসেট হয়ে গেছে। জেলাল বলে হ্যাঁ, এটা তো একদম ঠিক, সবাই তো সবার জীবনে ইন্টারফেয়ার করতে পারে না, সকলেরই ব্যক্তিগত জীবন আছে। আবার দেখায় হামিদ কথা বলছে বেহিয়ে, নুরান আর সাদিকের সাথে ঘরে বসে লোকগুলোর বিষয়ে যারা তার কাছ থেকে লোন নিতে এসেছিল। জানায় একসময় তার কাছে সামান্য কটা টাকা ছিল, তখন সে ভেবেছিল একটা হোটেল বুটিক দেখেছিল তার মধ্যে ইনভেস্ট করবে। সে সেটা করেও ছিল, কিন্তু প্রথমেই যেটা হয় সেটা হলো তার অ্যাকাউন্টেন্ট তাকে ধোকা দেয়। তখন তার নিজের স্টাফদের ঠিকমতো মাইনেও দিতে পারে না, তার উপর অনেক লোন চলে আসে। তাকে তখন লোন দিতে রাজি না হলে তখন ইসমেত বলে ব্যক্তির কাছ থেকে সে লোন নেয়। জানতে চায় সে কত টাকা লোন নিয়েছে, তখন হামিদ জানায় 500,000। জানায় তাহলে তো এখন ইন্টারেস্ট নিয়ে এটা অনেক বেশি দাঁড়িয়েছে। জানায় হ্যাঁ, এখন জিনিসটা মিলিয়নের কাছাকাছি দাঁড়িয়ে গেছে। এই কথাটা শুনে ভয় পেয়ে যায়, সে হাহু তাস করে ফেলে। বলে বেহিয়েকে চিন্তা না করতে, সে কোনোভাবে জিনিসটা সলভ করে নেবে। সেক্রেটারের অফিসে দিলারা জেলাল ঢুকতে ঢুকতে দিলারা বলে জেলালকে সেক্রেটারের সামনে যথাসম্ভব কম কথা বলবে আর কম শর্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। জিনিসগুলোর বিষয়ে ক্লিয়ার নেয়, সেখানে সে জানে না এটাও বলতে পারে। দুজনে এই বিষয়ে এগ্রি করে আর জেলাল বলে দিলারাকে যে বাবা ফুয়াদ অসুস্থ, কিন্তু দিলারা তার উপর খুবই বেশি রাগারাগি করে, চাপ দেয়। জানায় সে তার বাবা, সে তাকে চাপ দেয় এটা ট্রিটমেন্টের জন্য, সে কেমোথেরাপি নিতে চাইছে না। কি চায় সে তার চোখের সামনে তার বাবাকে এভাবে মরতে দেখুক। বলে সে একদমই সেই কথা বলেনি, সে বুঝতে পারছে দিলারার জায়গাটা, সে শুধুমাত্র চাইছে মানুষটাকে একটু তার মতো করে বাঁচতে দেওয়া হোক। জানায় সে রাজি, কিন্তু জেলাল কি তাকে সাহায্য করবে তার বাবার ট্রিটমেন্ট করাতে রাজি করার জন্য? জেলাল জানায় সে নিশ্চয়ই চেষ্টা করবে। প্রসিকিউটরের অফিসে দিলারা জেলাল উপস্থিত হলে সেখানে প্রসিকিউটর টোলগা আর তার সাথে সাবাসও থাকে। প্রসিকিউটর বাকি দুজনকে বসতে বলে জেলাল আর সাবাসকে মুখোমুখি বসে। দুজনকেই জিজ্ঞাসা করে যে তারা তো তাদের দুজনকে চেনে, সে আশা করছে। আর সাবাস দুজনেই সেই বিষয়ে হ্যাঁ বলে। এদিকে দেখায় ফুয়াদের বাড়িতে নামিক বলে একজন তার সাথে দেখা করতে এসছে, যে তাকে ভাই বলে সম্বোধন করছে। প্রথমে দুজনের কুশল বিনিময় করে। ফুয়াদ নামিকের থেকে জানতেও চায় যে তার বিজনেস এখন কেমন চলছে। উত্তরে নামিক জানায় খুব ভালো, আর এখন সে সেকেন্ড হ্যান্ড একটা মার্কেটও খুলেছে গ্যালারি বিজনেসে। ওর ফুয়াদ আসল কথা নামিকের থেকে জানতে চায় যে সে স্ক্রাপ ডিলার বলে কাউকে চেনে। প্রথমেই কথাটা শুনে জানতে চায় যে এইসব বিষয়ে সে কেন ইনভলভ হয়ে পড়েছে, লোকটা ভালো না। ওর কাছে শোনা কথা, কারণ সেই লোকটা এতটাই খারাপ যে তার জাঙ্কিয়ার্ডে অনেক মৃতদেহ আছে, খুন করে আর মাটিতে কবর দিয়ে দেয়, অনেক খারাপ কাজের সাথে যুক্ত। দেখতেও তাকে সাধারণ মানুষের মতোই মনে হয়, সে একজন খুবই খারাপ মানুষ। নামিক জানায় যে ফুয়াদকে এইসবে থেকে দূরে থাকতে। জানায় তার একটা পা কবরেই আছে, সে বেশি দিন বাঁচবে না, তাই এখন থেকে সে আর কাউকে ভয় পাচ্ছে না। ফুয়াদ জানতে চায় নামিকের থেকে কি করে এই লোকটাকে খুঁজে পাওয়া যাবে। জানায় তাকে খুঁজে পেতে গেলে কিছুই লাগবে না, তার কাছে যদি টাকা থাকে তাহলে সেই লোকটি এমনি সামনে চলে আসবে। জানতে চায় নামিকের থেকে যে কত টাকা প্রয়োজন। জানায় মোটামুটি $10 মিলিয়ন নিচে সে কথা বলে না, কাজ করে না, সবকিছু 10% চায়। ফুয়াদ জানায় নামিককে এই কথাটা সব দিকে ছড়িয়ে দিতে যে ফুয়াদের কাছে $10 মিলিয়ন আছে আর সে সেটাকে জাস্টিফাই করতে চাইছে। জানায় সে যা চাইছে তাই হবে। এদিকে আবার দেখায় প্রসিকিউটরের অফিসে টোলগা প্রশ্ন করছে আজকে যে জেলাল বলেছিল যে ইলহান আর আজিজ টুরেলের খুনের বিষয়ে দায়ী হলো সাবাস। জানায় কোর্টে প্রমাণও হয়ে গেছে সে কিছু করেনি। অদ্ভুত বিষয়, সে এখন জেলের বাইরে, যে সে খুন করেছিল সেই সময় সে থেকেও ছিল সেখানে। খুনের ওয়েপেনে মারাশলির হাতের প্রিন্টও ছিল। অদ্ভুত বিষয়, এত কিছু প্রমাণের পরও সে এখনো বাইরে। দিলারা জানায় কারণ তার লয়ার খুব ভালো, তাই সে বাইরে। টোলগা জানতে চায় জেলাল আর সাবাসের থেকে তারা একে অপরকে তো দুজনে আগে দেখেছে, আগেই চেনে। তারা দুজনেই বিভিন্ন জিনিসের জন্য
অভিযুক্ত এবং জেলও খেটেছে। সাবার জানায় সে একজন হোয়াইট কলার বিজনেসম্যান, কোনো খারাপ কিছুর সাথে কোনোভাবেই জড়িত নয়। জেলাল বলে টোলগাকে সাবাসের থেকে দূরে থাকতে আর আশেপাশে সিকিউরিটি গার্ড বাড়িয়ে দিতে, কারণ প্রসিকিউটরদের প্রতি সাবাসের দুর্বলতা আছে। তারা এখানে প্রশ্ন করে বসে যে প্রসিকিউটর টোলগা কি করতে চাইছে, সামনাসামনি বসে দুজনকে এগেনস্টে কেন করতে চাই, উদ্দেশ্যটা কি এখানে। বলে সে একজন খুব পেশেন্টফুল ম্যান, ধৈর্য ধরতে পারবে এবং ধৈর্য ধরে আস্তে ধীরেই সবকিছু বার করবে যে আসল ঘটনা কি হয়েছে। উদ্দেশ্য একটাই, সবকিছু সলভ করা। প্রসিকিউটর টোলগা দুজনকেই জিজ্ঞেস করে যে মেহমেদ ইনচে কে, বেঁচে আছে না মরে আছে, যদি বেঁচে থাকে সে কোথায় আছে, কোনো কিছু প্রতিশোধ নিতে চাইছে কনসার্টের অ্যাটাকের পর। শুধু একটা কথাই জানায় যে সে মেহমেদ ইনচের বিষয়ে জানে যে সে মারা গেছে, বাকি কোনো বিষয়ে তার কিছুই ধারণা নেই। জানে সে এইটুকু জানে যে লোকটা ভালো না, মেহমেদ ইনচে যার নাম, সেইটুকুই। তাদের দুজনকেই বলে তার বিষয়ে তাদেরকে কোনোভাবে চিন্তা ভাবনা করতে হবে না, ভালোভাবে ভেবে নিক, ভালোভাবে উত্তর দেওয়ার জন্য। একজন স্টেট প্রসিকিউটর সামনে যেই বসে থাকুক, মাফিয়া বা ইন্টেলিজেন্সের লোক, তার ভয়ের কোনো কারণ নেই। দুজন ঠিক হোক বা ভুল হোক, তারা শাস্তি পাবে বা মুক্তি পাবে, এই বিষয়ে সে কথা দিতে পারে। প্রসিকিউটরের অফিস থেকে বেরিয়ে সামনাসামনি দাঁড়িয়ে সাবাস আর জেলাল বলে কথা। জেলালকে বলে যে সে ভাবতে পারেনি সে কতটা খুশি যে জেলাল বাইরে বেরিয়ে এসেছে, বিষয়টা তাকে বলে বোঝাতে পারবে না। জানায় সে তাকে জেলে একবারও দেখা করতে আসেনি, এই নিয়ে সে খুব আপসেট ছিল। জানায় তাকে চিন্তা না করতে, এই বিষয়ে তারা কম্পেনসেট করে নেবে, খুব তাড়াতাড়ি সে তাকে নক করবে, অর্থাৎ সাবাসকে এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে। জেলালকে আবার দেখা হবে বলে চলে যায় সেখান থেকে। সাবাস চলে গেলে জেলালের সামনে মাহুর উপস্থিত হয়। জেলাল জানতে চায় মাহুরের কাছে সে এখানে কি করছে, আর তখনই সেখানে চলে আসে প্রসিকিউটর টোলগা আর বলে যে সে মাহুরকে ইনভাইট করেছে। তারপর মাহুরকে বলে সে এখন ঠিক আছে তো গতকালের ঘটনার পর। জানায় হ্যাঁ সে একদম ঠিক আছে, তাকে নিয়ে ভাবতে হবে না। জানায় সেই বিষয়টা তার উপর ছেড়ে দিতে, আর সে পুলিশ প্রোটেকশনের কথাও বলে দিয়েছে মাহুরকে, সে পুলিশ প্রোটেকশন পাইয়ে দেবে, এরপর থেকে মাহুরকে প্রোটেকশন দেবে, বলে এসবের কোনো প্রয়োজন নেই, সে একদম ঠিক আছে। বলে না এই বিষয়ে সে কোনো অবজেকশন শুনবে না, সে যেটা বলছে সেটাই হবে। আসল পুলিশ, তারা তাদের ডিউটি ঠিক মতো পালন করবে। তারা আসলে খোঁচা দিয়ে সে জেলালকে শোনায়। কথাটা বুঝতে পেরে টোলগাকে থামতে বলে এভাবে কথা না বলতে। তারপর টোলগাকে বলে সে কিছুক্ষণ কথা বলতে চায় মাহুরের সাথে, তাই তাকে পারমিশন দিতে। ডাইরেক্টলি বলে তাকে মুখ বন্ধ রাখতে বা সরে যেতে। তাদের দুজনকে শান্ত করার জন্য বলে ঠিক আছে, সে আগে জেলালের সাথে কথা বলে নিচ্ছে। তখন মাহুরকে জানায় সে তার সাথে এক কনভিনিয়েন্ট সময় দেখা করতে চায়, নিশ্চয়ই তার পড়া কবিতাগুলো খুব মিস করেছে। সামান্য মুচকি এসে বলে হ্যাঁ সে খুবই মিস করে। কথাগুলো দুজনের কানে খুবই লাগে, একজন দিলারা একজন টোলগা। মাহুরের থেকে বিদায় নিয়ে দিলারা আর জেলাল সেখান থেকে চলে যায়। মাহুরকে টোলগা এদিকে নিজেকে অফিসে নিয়ে গিয়ে তার সাথে কথা বলতে থাকে, জিজ্ঞেস করে টোলগাকে সে কেন তাকে ডেকেছে। জানতে চায় এই লোকটা জেলালের সাথে কি তার কোনো সম্পর্ক ছিল, বলে সে তো তাকে আগেই জানিয়েছে যে সে তাকে কতবার বাঁচিয়েছে আর সে তার গার্ড ছিল, বডিগার্ড। জানায় সেই বিষয়ে সে খুব ভালো মতোই জানে, কিন্তু সে জানতে চাইছে প্রণয়ের কি কোনো সম্পর্ক ছিল। সাফ জানিয়ে দেয় এরকম কিছুই ছিল না। তাকে এইসব বিষয়ে ইন্টারোগেট করছে, বলে কোনোভাবেই না, সে কোনোভাবেই তাকে ইন্টারোগেট করছে না। তবে মাহুর তো জানে যে টোলগাও তাকে ভালোবাসে, এটাও ঠিক। ওর মতো মানুষের সাথে মাহুর কি করে থাকবে। কথাটা শুনে জানতে চায় ওর মতো মানুষ মানসলিকে যেমন দেখতে সে আদৌ সেরকম ব্যক্তি না। করে যেতে যেতে জিলারা জানতে চায় জেলালের কাছ থেকে সেও কি তার জন্য পোয়েট্রি করবে। জানে হ্যাঁ সে একদিন করতে পারে তার জন্য পোয়েট্রি, সেটা কোনো বড় ব্যাপার না। তারা জানতে চায় জেলালের থেকে সে কি মাহুরকে ভালোবাসে। জেলাল বলে না, তার মতো মানুষ তাকে কি কখনোই ভালোবাসতে পারে, সে একজন আর্টিস্টিক কালচার মানুষ। তারা জানায় কেন না, সেও তো একজন ব্রেভ স্মার্ট হ্যান্ডসাম মানুষ এই বয়সে এই যুগে। যদি তার প্রেমে পড়ে তাহলে তো সেটা অবাক হওয়ার কোনো বিষয় না। জানায় তাদের মধ্যে এরকম কিছুই ছিল না, না নেই না আছে। জেলালকে নিয়ে ফিরে চলে এলে সেখানে নামিককে দেখতে পায়। নামিক প্রথমে ফুয়াদের থেকে যাওয়ার পারমিশন নেয়, তারপর জেলাল আর দিলারার সাথে কুশল বিনিময় করে নিয়ে সেখান থেকে চলে যায়। দিলারা জানায় ফুয়াদকে যে এই প্রসিকিউটর কোনোভাবেই জেলালের পেছন ছাড়বে না, আমাদের সবাইকে সাবধান হয়ে থাকতে হবে। জেলালকেও জানিয়ে দেয় যেন কোনো প্রবলেমের মধ্যে সে না পড়ে। জানায় প্রবলেম তাকে নিজে খুঁজে নেয়, সে যায় না যেতে। সেখানে ফুয়াদের কষ্ট শুরু হয়ে যায়, সে প্রচন্ড কাশতে থাকে এবং কাশতে কাশতে তার হাতে রক্ত চলে আসে মুখ থেকে বেরিয়ে। এবং দিলারা মিলে কাজের লোকেদের জল আনতে বলে। যারা কষ্ট পেতে থাকে তার বাবাকে বলে তার সাথে হাসপাতালে যেতে। সাপ জানিয়ে দেয় সে কোনোভাবেই হাসপাতালে যাবে না। দিলারার অবস্থা দেখে তাকে শান্ত হতে বলে, তাকে কাম ডাউন করে চেষ্টা করে। দিলারা জানায় সে কি করতে পারে এই সিচুয়েশনে, তার বাবাকে কি করে বাঁচাবে সে। আর তাও বারবার না করতে থাকলে দিলারা পরে সে বিশ্বাস করতে পারছে না তার বাবা তাকে দুঃখ পেতে দেখে এভাবে খুশি হচ্ছে। তো কিছু দেখার পরও সে তার মেয়েকে কষ্ট দিয়ে যাচ্ছে। তারা সেখান থেকে চলে যাওয়ার পর ফুয়াদ আর জেলাল বসে কথা বলতে শুরু করে। ফুয়াদকে বলে সে তার মেয়েকে এভাবে কষ্ট কেন দিচ্ছে, সে ট্রিটমেন্টের জন্য রাজি কেন হচ্ছে না, তার মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ফুয়াদ জানায় এতকাল সে তার মেয়ের থেকে দূরে
দূরেই থেকে এসেছে, কারণ সে জেলে ছিল। সে চাইছে না তার মেয়ের কোনো রকমের কষ্ট হোক বা তাকে নিয়ে গসিপ হোক। তারা জানতে চায় শুধুমাত্র গসিপের জন্য ফুয়াদ এভাবে কষ্ট পাচ্ছে আর তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে। এ ভাবছে তার বাবাকে সেবা করতে গিয়ে তার কষ্ট হবে। বলে তার কথা ছাড়তে সে একদম ঠিক আছে। মাহুরের বিষয়ে জিজ্ঞেস করে সে কি মাহুরের কাছে কনফেস করেছে তার আসল সত্যি। জানায় সেটা কোনোভাবেই সম্ভব না, তার কাছে আরো ডিফিকাল্ট হয়ে যাবে আর দিন দিন ডিফিকাল্ট হতেই থাকছে বিষয়টা। মাহুরের কাছে পাহাড় প্রমাণ সব মিথ্যে বলেছে, এগুলো সলভ করা তার কাছে এখন সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ওর ভালোবাসে মারাশলিকে, মেহমাত ইনচেকে নয়। এটাও ঠিক জেলাল অর্থাৎ আসল মেহমাত ইনচে বেশিরভাগ সময় মারাশলি আর জেলাল হয়েই থাকে, আর কিছু সময় সে মেহমাত ইনচে নিজের জন্য। সে দীর্ঘ বছর ধরে চালিয়ে আসছে। জানায় আরো দীর্ঘদিন এরকম থাকলে সে পাগল হয়ে যেতে পারে, তাই তার উচিত ডাক্তার দেখানো। জানায় সে ডাক্তার দেখাতে রাজি আছে যদি ফুয়াদ সেও ডাক্তার দেখায়। জানায় সে তো বললো সে ঠিক আছে, তাকে নিয়ে ভাবতে হবে না। এদিকে দেখায় হামিয়েতের বাড়িতে বসে মাহুর আর হামিয়েত কথা বলছে। ওর বলছে টোলগা মোটামুটি ধরেই ফেলেছে যে মারাশলি আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে। সরাসরি আজকে প্রশ্ন করেছিল, কিন্তু আজকে আমি তবুও তাকে না বলে দিয়েছি। ওর এটাও বলে যে তার এটা ভুল মনে হচ্ছে যে টোলকা তার উপর অবসেসড হয়ে আছে, তাকে মিথ্যে কথা বলেছে। মেয়ের জানায় সে কিছু ভুল করেনি, সে যদি সত্যিটা বলে দিত তাহলে হয়তো মারাশলির সমস্যা বেড়ে যেত, মারাশলিকে রাইভাল হিসেবে দেখতো। মেয়ে জানতে চায় তাহলে জেলালের কি হয়েছে। ও জানায় জেলাল খুব জেলাস হয়ে গেছিল এবং তাকে টোলকার ব্যাপারে জিজ্ঞেসও করছিল। মাহুরকে দেখে বলে তাকে তো মারাশলির প্রতি প্রচন্ড ফ্যাসিনেটিং মনে হয়। ও জানায় হ্যাঁ, একটা মানুষ পরোয়া না করে যদি তাকে বাঁচানোর জন্য বন্দুক ছুরি সবকিছুর সামনে পড়ে যায়, সুন্দর কবিতা পড়ে শোনায়, তার টেক কেয়ার করে, যে কেউ তার চোখের দিকে তাকিয়ে ফ্যাসিনেটিং হয়েই যাবে। আবার ফুয়াদের বাড়িতে দেখায় যেখানে বসে জেলাল আর ফুয়াদ কথা বলছে। জানতে চায় ফুয়াদের কাছে সে কি স্ক্রাপ ডিলারের বিষয়ে কিছু জানতে পেরেছে। জানায় সে নামিক বলে ব্যক্তিটি যার সাথে দেখা হলো সে তাকে খোঁজ নিতে বলেছে এবং সে জানিয়েছে তার ব্যাপারে কিছু বিষয়টা ভালো না এবং তার থেকে দূরে থাকতে। আরো কিছু ইনফরমেশন সে কল করে তাকে জানাবে বলেছে। জিজ্ঞেস করে জেলালকে সে এই স্ক্রাপ ডিলার নামক এত খতরনাক ব্যক্তির পেছনে কেন পড়ে। জানায় সে দেশের 10 মানুষের কত ক্ষতি করছে জানে না কেউ। থেকেও বড় কথা সে তার মেয়ের ওপর অ্যাটাক করেছিল। ততক্ষণ নাই সেই স্ক্রাপ ডিলারকে সে বাগে পাচ্ছে আর তার সাথে সব অ্যাকাউন্ট ক্লোজ করছে, ততক্ষণ সে থামবে না, না সে ভালো মতো ঘুমোতে পারবে। জেলালকে একটা অনুরোধ করে যে তার মেয়ের কাছে কি তাকে একটু সামলাতে, কারণ এখন যদি সে তার মেয়ের কাছে যায় সে তাকে খুব বকাবকি করবে। জেলাল জানায় হ্যাঁ ঠিক আছে, সে বুঝতে পেরেছে, সে যাচ্ছে ডিলারের কাছে। মেয়েদের ঘরে রান্নাঘরে নুরান আর বেহিয়ে কাজ করছে আর নুরান বলছে বেহিয়েকে সে কি জানাবে মাহুরকে হামিয়েতের লোনের বিষয়টা, আর লোকেরা এসেছিল তাকে থ্রেট করতে। বেহিয়ে বলে সে বুঝতে পারছে না, তবে মনে হয় তার জানিয়ে দেওয়া উচিত। উনি সেখানে মাহুর উপস্থিত হয় আর জিজ্ঞেস করে কে কি বলতে চায় না আর কার থেকে লোকাচ্ছে কি। প্রথমে বলে তেমন কোনো চিন্তার বিষয় না। বেহিয়ে বলে দেয় যে সব বিষয়, যে হামিয়েতের সাথে কি হয়েছে এবং কারা এসেছিল তার সাথে দেখা করতে। ও সেই কথাটা শুনেও খুব চিন্তার মধ্যে পড়ে যায়। পর দেখায় জেলাল দেখা করতে যায় দিলারার সাথে, সে বসে কাঁদতে থাকে। দিলারা গিয়ে বলে দিলারাকে তার বাবার সাথে এরকম ব্যবহার না করতে, একটু আন্ডারস্ট্যান্ডিং শো করতে। দিলারা ইমোশনে সব বলতে থাকে যে সে তার তো মা নেই, তার তো শুধু বাবা আছে, এইভাবে কি সে তার বাবাকে যেতে দিতে পারে। তার বাবা এতটুকু কথা বোঝার চেষ্টা করছে না, তার কথা শুনতে চাইছে না, সে কি করবে। জীবনে হয়তো সে 2বার কেঁদেছে মাত্র, এরপর তার বাবা না থাকলে সে কি করবে। জেলালকে অনুরোধ করতে থাকে তার বাবাকে বোঝাতে, হয়তো তার মেয়ের কথা সে শুনবে না, কিন্তু মারাশলির কথা যদি সামান্য সে শোনে সে খুব কৃতজ্ঞ হবে। তাহলে জেলালও তাকে কথা দেয় যে সে চেষ্টা করবে তাকে প্রস্তুত করার। ঠিক আবার দেখায় সাবাস কথা বলছে সেই স্ক্রাপ ডিলারের সাথে তার জাঙ্কিয়ার্ডে। বাস বলছে এই মেহমাত ইনচের ইস্যুটা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছে এবার। ওটা টোলগাও তাকে জানায় যে সেও তাকে খুঁজছে, এদিকে সাবাসও তাকে খুঁজছে। সাবাস যদি তাকে খুঁজে পায় তাহলে সে তাকে মেরে দেবে। স্ক্রাপ ডিলার ব্যক্তিটি জানায় যে তাকে মারতে হলে সে সাবাসকে জানাবে, কিন্তু এখানে তাকে মারার কোনো প্রয়োজন নেই। তারা জানেও না মেহমাত ইনচে তাদের বিষয়ে কতটা জানে। কে উচিত তাকে তাকে খুঁজে বের করা, তার থেকে সমস্ত ইনফরমেশন জানা। জানতে চায় স্ক্রাপ ডিলারের কাছ থেকে যে মেহমাত এত ইম্পর্টেন্ট কেন তার কাছে। স্ক্রাপ ডিলার জানায় সময়ের সাথে সাথে আস্তে আস্তে সে সবকিছুই জানতে পারবে। অত্যাধিক ইনফরমেশনও সময়ের আগে হার্মফুল। দিকে দেখায় সন্ধেবেলায় এক জায়গায় দেখা করছে মাহুর আর জেলাল। তারা দুজনে বসে পাশাপাশি ইমোশনাল হয়ে কথা বলতে থাকে। তারা দূরে থাকাকালীন তাদের দুজনকে কতটা মনে পড়েছে, কতটা মিস করেছে, তারা কতটা আপসেট ছিল তাদের না দেখতে পেয়ে। দিকে আবার দেখায় টোলগা দেখা করতে এসছে হামিয়েতের সাথে, কারণ তার মনে প্রচন্ড কনফিউশন আছে যে মাহুর আর জেলালের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং তাদের একটা অতীত আছে।
কিন্তু তার কাছে সেটা ক্লিয়ার নয় এবং মাহুরকে জিজ্ঞেস করলো, সে পরিষ্কার করে কিছু বলেনি, জানিয়েছে এমন কিছুই নেই। মেয়ের জানায় সে যখন জানিয়েছে নেই তাহলে হয়তো নেই। বিষয়টা যখন ভালোবাসার, তাহলে মেয়ে যখন বড় হয়েছে সে সেভাবে আন্দাজে কিছুই বলতে পারে না। এটাও ঠিক, এই দুর্ঘটনা হওয়ার আগে পর্যন্ত সে তার দিদির ফ্যামিলির সাথে এতটা কাছাকাছি ছিল না, সে অন্য কাজে ছিল। টুলগা তার কাছ থেকে কোনো সেরকম উত্তর না পেয়ে চলে যাওয়ার পারমিশন চাইলে হামিয়াত জানায় তার সাথে কিছু কথা বলার আছে। জেলাল আর মাহুর হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। জেলাল বলে যে টুলগা কিন্তু জেলালের পেছনে আছে, সে তাকে খুব সন্দেহ করছে। সে তার বিষয়ে মাহুরকে অনেক প্রশ্নও করেছিল, কিন্তু মাহুর সবকিছুই এড়িয়ে গেছে। ও জানিয়ে দেয় জেলালকে একটু সাবধানে থাক, টুলগা তার সাথে ডিল করার জন্য মুখিয়ে আছে। জানায় টুলগা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু সে এমন কিছুই খুঁজে পাবে না বা করতে পারবে না। জানতে চায় জেলালের কাছে যে জেলিশ কেমন আছে। জানায় সে তো অনেক কিছু জানেই না জেলিশের বিষয়ে, কারণ জেলিশ একদম সুস্থ হয়ে গেছে এবং কথা বলতে পারে। কথাটা শুনে খুব খুশি হয় এবং সে তাকে ফোন লাগাতে বলে যে সে জেলিশের সাথে কথা বলতে চায়, তার গলার আওয়াজ শুনতে চায়। প্রথমে না করে বলে যে তার মেয়ে হয়তো এখন ঘুমিয়ে পড়েছে। উত্তরে মাহুর বলে তারা তো আশা করতেই পারে যে জেলিশ হয়তো ঘুমায়নি, সে একবার তার সাথে কথা বলতে চায়। তারপর জেলিশকে ফোন লাগালে সে ফোন ধরে তার বাবাকে প্রথমে কমপ্লেন করে যে সারাদিন তার বাবার জন্য অপেক্ষা করেছে, কিন্তু সে তার সাথে দেখা করতে আসে। জানায় সে একটু কাজের মধ্যে ছিল তাই সে পারেনি, তার জন্য একটা সারপ্রাইজ আছে। সে নিজের হাতে ফোনটা দেয় মাহুরকে এবং মাহুর কথা বলতে শুরু করে জেলিশের সাথে। দুজন কথা বলে খুব খুশি হয়, মাহুরও খুব খুশি হয়, বলে ভাবতে পারেনি জেলিশ সুস্থ হয়ে যাবে এবং তার আওয়াজও সে শুনতে পাবে। তারপর মাহুরকে দেখার জন্য ভিডিও কল করা শুরু করে। ভিডিও কলে সে কথা বলতে থাকলে জেলিশ বলেই দেয় বাবা অদ্ভুত অ্যাকসেন্টে কথা বলছে, সে এখন মারাশলি, তাই মারাশলির অ্যাকসেন্টে কথা বলছে। জিনিসটা জেলিশ খুব সহজেই বুঝতে পারে। ওর কথাটা শুনে বলে যে সে তার বাবা তো এভাবেই কথা বলে, সে তার অ্যাকসেন্ট নিয়ে এত চিন্তা কেন করছে। উনি জেলিশের কাছে তার মা হিলাল এসে বলতে থাকে যে তার ঘুমানোর সময় হয়ে গেছে, তাকে ঘুমোতে যেতে। জেলিশ তাদের দুজনকে গুড নাইট জানিয়ে চলে যায়। করে যেতে যেতে মাহুর বলতে থাকে জেলালকে সে কি জানে যে এই গাড়িটা সে কত মিস করেছে। জানায় হ্যাঁ, সে নিজেও এই গাড়িটা খুব মিস করেছে। ফুয়াদ বাবা তাকে এই গাড়িটা খুঁজে দিয়েছে। আপু জানায় জেলালকে জেলাল যখন তার কাছে ছিল না তার খুব ভয় লাগতো যে সে তাকে আর কখনো দেখতে পাবে না, সাথে আর হয়তো কথা বলতে পারবে না কখনো। জানায় হ্যাঁ, এগুলো সব এখন চলে গেছে, তাই ভাবতে হবে না তাকে। হঠাৎই গাড়ি চালাতে চালাতে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ফেলে এবং সে তার ভেতরের ভয়, অর্থাৎ সেই হরিণটাকে দৃশ্য করতে থাকে। গাড়িতে হর্নও দিতে থাকে আর বলে যে হরিণটাকে সামনে থেকে চলে যেতে। সামনে দেখে বলে সামনে কেউ নেই, সে কাকে হর্ন দিচ্ছে। জানায় না সে একদমই এখানে ঠিক আছে, বলে তার যদি ডাক্তারের প্রয়োজন হয় সে তাকে বলতেই পারে। জানায় না দু একবার এরকম জেলেও হয়েছে, কিন্তু ডাক্তার ডাকার মতো কিছু হয়নি, সে ঠিক আছে। আবার তারা সেখান থেকে চলে যায়। ওর দেখায় যে হামিয়াত সব জানিয়ে দিয়েছে তার ডেবিটের বিষয় টুলগাকে, এবং টুলগা বলে দিয়েছে তাকে চিন্তা না করতে, থ্রেটিং কি হয় এরপর সে তার থ্রেটারদের বোঝাবে, পর থেকে তাকে কোনো ঋণ দিতে হবে না। জানায় সেরকম কোনো ব্যাপার না, সে নিশ্চয়ই তার ঋণ পরিশোধ করার চেষ্টা করবে। বলে সে যদি তাকে ভরসা করে থাকে তাকে আর এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। তারপর সে সেখান থেকে চলে যায়। জেলাল মাহুরকে বাড়ি ছাড়তে এলে গাড়িতে বসে মাহুর প্রথমে জেলালের থেকে গুড নাইট নেয়, সে তাকে বলতে আর কোনো সমস্যার মধ্যে না পড়তে, কারণ এরপর জেলিশ সে আর জেলাল খুশি থাকবে আগামী দিনে। গাড়ি থেকে মাহুর চলে গেলে সাদিক জেলালের কাছে আসে, দুজন কুশল বিনিময় করে। গাড়ি করে যেতে যেতে ব্লুটুথে কথা বলতে থাকে টুলগা। পুলিশদের জানায় যে সে জাজের থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে নিয়েছে, মানি লেন্ডার ব্যক্তিদের আইডেন্টিফাই করা গেছে, তাদের ধরতে হবে। টুলগাও তাদের সাথে যাবে, সব যাবতীয় বিষয়ে কথা বলতে থাকে। এদিকে জেলালকে সব বলে দেয় হামিয়েতের সমস্যার ব্যাপার। ভ্যাম্পায়ার ইসমেত বলে মার্কেটে পরিচিত একজন ব্যক্তি হামিয়েতকে খুব পরিশ্রান্ত করছে, ভয় পাচ্ছে যে বাকি পরিবারের লোকেদের ওপরও সে যেন হামলা না করে। হামিয়াত জানিয়ে রেখেছে যে সে সব ঋণ শোধ করে দেবে। সাদিকের এটা অনুরোধ, এই বিষয়ে জেলাল যদি একটু খোঁজ খবর নিয়ে দেখে কথা বলে তো ভালো হয়। জেলাল জানায় তাকে চিন্তা না করতে, সেই বিষয়ে দেখে নিচ্ছে। আবার দেখায় ফুয়াতের বাড়িতে দিলারা কফি বানাচ্ছে ফুয়াতের জন্য, এবং ফুয়াত বলছে সে তার মেয়ের হাতের কফি খুব মিস করেছে। দিলারা থেকে কফি নেওয়ার পরই ফুয়াতের কাছে কল আসে মারাশলি, তার কাছে জানতে চায় ভ্যাম্পায়ার ইসমেত বলে সে কাউকে কি চেনে। উত্তরে ফুয়াদ জান কোন ফিল্ডের মানুষ, অথচ দুনিয়ায় এরকম কাউকে চেনে না, এটা হতে পারে না। তার অ্যাড্রেস আছে, এখনই কি সে যেতে চায়। উত্তরে জেলাল জানায় হ্যাঁ, সেও তার সাথে গেলে ভালো হয়। জানতে চায় আর কজন ব্যক্তি তার প্রয়োজন আছে। জানায় সে ফুয়াদ, এর দুজনই কাফি। ফুয়াদকে বেরোতে দেখে দিলারা আবার জিজ্ঞেস করে সে রক্ত বমি করছে, এখন আবার সে কোথায় যেতে যাচ্ছে, এত রাতে কাজে যাওয়া কি খুব দরকার। জানায় মারাশলির একটা সমস্যা হয়েছে, তাকে তার প্রয়োজন, তারা তার বিজনেস করেই চলে আসবে। ওর দেখায় ভ্যাম্পায়ার ইসমেতের সেই ডেরায় যেখানে সে একজন ঋণ পরিশোধ নাকারীকে ধরে পেটাচ্ছে, মারামারি করছে। সেখানে মারাশলি আর ফুয়াদ উপস্থিত হয়ে ইসমেত ফুয়াদকে দেখে গ্রিটিংস জানায়। মারাশলি মাটিতে পড়ে থাকা ঋণ অপরিশোধকারী ব্যক্তিটিকে তুলে ধরে, জানায় একজন
নিহত্যা মানুষকে এভাবে মারাটা কি তাদের পক্ষে সাজে? ইসমেত জানতে চায় ফুয়াদের কাছে যে এই ব্যক্তিটিকে তোরে। ফুয়াদ জানায় যে সে মারাশলি, সে তার সবকিছু। জেলাল ভ্যাম্পায়ার ইসমেতকে বলতে শুরু করে ভ্যাম্পায়ার এবং ড্র্যাকুলার স্টোরি থেকে উৎপত্তিস্থল রোমানিয়া, ট্রান্সিলভেনিয়া, সেখানের মাটির বিষয়ে যেখানে মৃতদেহ সহজে পচেন, এখান থেকে এই উৎস শুরু হয়েছে গল্পে ভ্যাম্পায়ার এবং ড্র্যাকুলা নিয়ে। ইসমেত হেসে ফুয়াদকে জিজ্ঞেস করে সে এরকম তাকে গল্প কেন শোনাচ্ছে আর কি বা বলতে চাই। ফুয়াদ সাফ ভাষায় বলে সে তোমাকে থ্রেট করছে এবং এটা বলতে চাইছে যে হামিদ নামক ব্যক্তিটির কাছে সে যদি আবার তার লোক পাঠায় ফুয়াদ তাকে মেরে ফেলবে। ইসমেতকে এরকম দড়ি ছাড়া ষাঁড়ের মতো আচরণ না করতে। ইসমেত হেসে বলে সে একজন ব্যক্তিকে তার সাথে এনেছে, তাকে থ্রেট করছে, তাতে তার কোনো অসুবিধা নেই। আর এতগুলো লোকের সামনে এই জেলালও কিছু না। তাদের লোকেরা জেলালের উপর চড়াও হতে গেলে জেলাল তাদের সবাইকে পিটিয়ে শান্ত করে দেয়। আবারও জানিয়ে দেয় ইসমেতকে যে হামিয়েতের কাছে তারা যেন আর কোনোদিন না যায়। ইসমেত তার কথায় রাজি হয়ে ফুয়াদ ইসমেতকে জানায় যে তার $10 মিলিয়ন প্রয়োজন। এখন জানায় তার কাছে এই মুহূর্তে এখন নেই, তবে সে খুঁজে পেতে তাকে জানিয়ে দেবে। জেলাল আর ফুয়াদ সেখান থেকে বেরোতে গেলেই টোলগা পুলিশ অফিসারদের নিয়ে চলে আসে ইসমেত আর তার লোকেদের হামলা করতে, অ্যারেস্ট করতে। ইসমেতের লোকেদের অ্যারেস্ট করাতে এই টোলগা দেখতে পায় মাহুর আর জেলাল আর ফুয়াদ সেখানে উপস্থিত। তাদের দুজনকে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। উত্তরে ফুয়াদ বলে সে তার বন্ধুদের সাথে দেখা করতে এসেছিল, কথা বলছিল। জেলালের পেটানো আশেপাশে লোক পড়ে থাকা দেখে জিজ্ঞেস করে টোলগা যে মারাশলি নিশ্চয়ই তাদের পেরেছে। জানায় বাইন গাছের মতো এত বড় বড় লোকেদের সে কেন মারতে যাবে, সেই তো তাদের চেনেও না। একই কথাটাও ইসমেতকে জিজ্ঞেস করলে ইসমেত জানায় যে ফুয়াদ আর মারাশলি তাদের সাথে কোনো ইনভলভমেন্ট নেই, বহু বছরের পুরনো বন্ধু, তাই দেখা করতে এসেছিল। ফুয়াদ আর জেলাল সেখান থেকে চলে যেতে গেলে টোলগা জেলালকে দাঁড়াতে বলে, জানায় যে মাহুরের কাছে সে কোনোভাবেই আসতে দেবে না। জেলালকে সে হুঁশিয়ারি দিয়ে দেয়। জানায় পাবলিকে মাহুরের নাম সে যেভাবে নিচ্ছে জন্য সে তার কি পরিণতি করতে পারে সেটা সে তাকে এক্সপ্লেনেশন দিতে চাইছে না, এখন দিয়ে তার নিজস্ব কাজ করতে। তারা দুজন সেখান থেকে চলে যায়। দিকে দেখায় যে স্ক্রাপ ডিলার আর সাবাস বসে তাদের বিজনেসের বিষয়ে কিছু কথা বলছে, নিয়ে কিছু কথা বলছে। তখনই স্ক্রাপ ডিলারের রাইট হ্যান্ড এসে তাকে জানা এটা একজন ব্যক্তি ফুয়াদ বলে, সে $10 মিলিয়ন খুঁজছে। তাদের পুরনো হেভি ব্রাদারের মধ্যে একজন। ডিলার তার লোককে বলে প্রথমে তার বিষয়ে একটু খোঁজ খবর নিতে, যদিও সে তার পরিচিত আগে রিসার্চ করে নিতে, তারপর তারা এগোবে। পর জেলাল ফুয়াদের বাড়িতে আবার চলে এলে ডিলারের সাথে দেখা হয় গার্ডেনে। তারা জানায় সে এভাবে তাদের বাড়িতে না থেকে হোটেলে কেন থাকতে। জানায় সে বাড়িতে থাকতে কমফোর্টেবল না, তাই সে থাকছে, এর পেছনের কোনো কারণ নেই। তারা জানায় আজকে যদি সন্ধ্যেবেলা সে ফাঁকা থেকে থাকে তাহলে তার সাথে কিছু চিটচ্যাট করার ছিল, কথা বলার ছিল। তারা জানায় সে চেষ্টা করবে ম্যানেজ করে নেওয়া। তারা জানায় বাগানে তার বাবা ফুয়াদ এবং তার বন্ধুরা জেলালের জন্য অপেক্ষা করছে, সেখানে তাকে পাঠিয়ে দেয়। দিলারার কথা শুনে বোঝা যায় সে মারাশলির প্রতি দুর্বল হয়ে পড়ছে। জেলাল ফুয়াদ তার বন্ধুদের কাছে উপস্থিত হলে ফুয়াদ পরিচয় করিয়ে দেয় জেলালের সাথে তার বাকি ট্রেডার্স বন্ধুদের। খুব ভালো মতো জানিয়ে দেয় যে জেলে কিভাবে মারাশলি তাকে উদ্ধার করেছে। ফুয়াদের পরের পজিশন হেয়ারলুম হিসেবে মারাশলিকেই সে দেখছে। ফুয়াদের কিছু হলে এরপর সবকিছুর ওপর দায় পড়বে মারাশলিকে। যেভাবে তারা দেখে মারাশলিকেও যেন তারা সেভাবেই দেখে, তাকেই গণ্য করে চলে। বলে এই বিষয়ে এক কথাতে রাজিও হওয়া। তার ব্যক্তিরা কত ভালোভাবে কাজ করে সেই বিষয়ে জেলালকে জানায়। গরিব মানুষকে দেখে, দেশের দর্শন মঙ্গলের কথা ভাবে। কিছুক্ষণ কথা বলে তারা সেখান থেকে বিদায় নেয়। তারা চলে গেলে সেখান থেকে জেলালের কাছে জানতে চায় ফুয়াদ যে ইসমেত তাকে টাকা দিয়ে দিয়েছে। জানায় হ্যাঁ, সে গাড়ি করেই $10 মিলিয়ন এনেছে। ফুয়াদের সাথে বাগানে হাঁটতে হাঁটতে তারা দুজন কথা বলতে থাকে, জেলাল আর ফুয়াদ। জানতে চায় তাহলে স্ক্রাপ ডিলার নিয়ে কি হলো। এবার জানায় তারা দুজন তার সাথে দেখা করতে যায়। তার আগে তাদের একটু ভালোভাবে মাথা ঠান্ডা করে থাকতে হয়। দুজনেই একে অপরকে দুজনেরই প্ল্যান থাকতে পারে। লাল জানতে চায় যদি সেই ব্যক্তিটি না আসে। ফুয়াদ জানায় টাকার গন্ধ আর কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর বিজনেসম্যান হিসেবে সে ঠিকই আসবে। জানতে চায় জেলালের কাছে সে মেহমাত আর মারাশলিকে নিয়ে কিছু ভেবেছে, এভাবে সারা জীবন চলতে পারে। লাল জানায় না, সে এখনো অব্দি কিছু ভেবে উঠতে পারেনি। লাল জানায় যে সে তার ডিলারের সাথে খারাপ ব্যবহার করেছে আগামীকালের ঘটনা নিয়ে, এই হিসেবে শুধুমাত্র চাইছিল তার বাবাকে সুস্থ করার জন্য, কোনো দোষ নেই। জানায় এই নিয়ে তাকে বেশি ভাবতে হবে না। বহুকাল তাকে ছেড়ে থেকেছে এবং আস্তে আস্তে তার বাবা মারা গেলে সে অভ্যস্ত হয়ে যাবে, অভ্যেস হয়ে গেলে ব্যথা কমে যায়। জানায় তার মেয়ে, সে বুঝবে, সে আর কি বা বলতে পারে। বাবা ছাড়া বড় হয়েছে কিন্তু দিলারা হয়নি, তাই সে জানে বাবা না থাকার কষ্টটা। বলে এই বিষয়ে তো সে তাকে কখনো বলেনি যে সে বাবা ছাড়া বড় হয়েছে। এদিকে অতীতের দৃশ্যে দেখায় যে ছোট জেলাল মেহমেত ইনসে ছোটবেলায় তার বাড়ি ছেড়ে দিয়েছে গুড বাই নোট তার ঘরের বিছানাতে রেখে। তো মানে সে জানায়
ফুয়াদকে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক যেমনই হয়ে থাকুক কখনোই তাদের সন্তান বা মা বাবাকে চুজ করতে পারেন। কপালে যদি যন্ত্রণা থেকে থাকে তাহলে তাকে সাফার করতেই হয়। দেখায় স্ক্র্যাপ ডিলারের কাছে দেখা করতে এসেছে তার ডান হাতের লোক। জানায় ফুয়াদ বলে ব্যক্তিটির সাথে আজকে তার মিটিং। ডিলার জানায় যে সে আগে ভালো করে টাকা দেখবে, শুকবে, টাচ করবে, সে ডিসিশন নেবে, যা বলার তাকে এসে বলবে। নতুন অ্যাডভান্স টেকনোলজি হয়েছে তার জন্য মানুষের চিন্তাধারা বন্ধ হয়ে যাচ্ছে। ডলার ঠিকই বানাচ্ছে কিন্তু আসল নকল ডিস্টিংগুইশ করতে পারে না। স্ক্র্যাপ ডিলার এখানে ডিস্টিংগুইশ করতে পারে। সে তাকে পাঠাচ্ছে যাতে সে ভালো মতো চেক করে। স্ক্র্যাপ ডিলারের কাছে লোক আছে স্ক্র্যাপ বিক্রি করার জন্য। স্ক্র্যাপ ডিলার সেগুলো চেক করে নেয় ভালো করে, তাদের লোকদের টাকা মিটিয়ে দিয়ে সে ছেড়ে দেয়। তার মারাশলি বসে কথা বলছিল তখনই নামিক বলে ব্যক্তিটির ফোন আসে ফুয়াদের কাছে। নিয়ে দেয় দুপুর 2টোর সময় আজকে স্ক্র্যাপ ডিলারের ব্যক্তিদের সাথে তাদের দেখা আছে। জানতে চায় তাদের সোর্স রিলেয়েবল তো, বিশ্বাসযোগ্য তো, ডিলারের নাম করে অন্য কাউকে তো গুছিয়ে দেবে না বা ট্র্যাপে পড়বে না তারা। জানা এই দুনিয়াতে স্ক্র্যাপ ডিলারের নাম করে কেউই ব্যবসা করতে পারে না, তারা অত্যন্ত ভয়ানক মানুষ। জানতে চায় তারা বহুকাল ধরে এই ব্যবসার মধ্যে আছে কিন্তু স্ক্র্যাপ ডিলারের মতো ভয়ঙ্কর নাম এত শোনার কথা শুনে সবাই ভয় পায়। জানায় যে মানুষের মুখোশে তারা একজন ইভিল, তাদের উচিত তাদের সাথে সামলে থাকা। ফোন রেখে ফুয়াদ জানিয়ে দেয় মারাশলিকে যে আয়দোস গ্রোভে নামক জায়গাতে দুপুর 2টোর সময় স্ক্র্যাপ ডিলারের লোকেদের সাথে তাদের সাক্ষাৎ আছে। মারাশলি কাইন্ডনেসের জন্য ফুয়াদের কাছে অনেক ধন্যবাদ জানায়। ফুয়াদ জানায় যে মারাশলি আর মেহমেতের মধ্যে তার ফ্রিকোয়েন্সি গুলিয়ে যাচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা মারাশলি নিজেই বুঝতে পারছে না। মারাশলি জানায় সবের শেষে ইতিহাসে মারাশলি হারিয়ে যাবে, তাকে নিয়ে তাকে বেশি চিন্তা করতে হবে না। জানায় এটা একটু বেশি ডিফিকাল্ট কিন্তু আশা করছে সে বেঁচে থাকতে থাকতে দেখতে পাবে সত্যিটা, অর্থাৎ ভালো দিকটা। দিকে দেখায় হামিয়েদের বাড়িতে ইচেম এসছে, ব্রেকফাস্ট করছে মাহুরের সাথে। দুজন আবার কথা বলছে মারাশলি আর টোলগার বিষয়ে। ইচেম বলে সে খুব খুশি যে মাহুর খুশি আছে এখন মারাশলির সাথে। একটাই চিন্তা প্রথম থেকে সাথে যখনই সে থেকেছে প্রথমে হ্যাপি হয়ে শুরু হলো, এন্ডিংটা সবসময় আনহ্যাপি হয়ে। জানে এরকম এবার আর কিছুতেই হবে, দুজনের মধ্যে এখন সবকিছুই ঠিকঠাক যাচ্ছে। তখনই সেখানে হামিয়েত উপস্থিত হয়ে যায় আর সে এসেই বলে নিশ্চয়ই মারাশলিকে নিয়ে কথা হচ্ছে। বলে তার আন্টির নজর থেকে কিছুই বাঁচতে পারে জানে, তো অবাক হওয়ার তো কিছু নেই, তার মুখের উজ্জ্বলতা দেখেই সে বুঝতে পেরেছে। খারাপ একটা বিষয় রাখছে, সেটা হলো টোলগার বিষয়। সে সত্যি মাহুরকে পছন্দ করে। এটাও জানে যে মাহুরের উচিত অ্যাটলিস্ট তার সাথে বন্ধু হিসেবে থাকতে। বলে হ্যাঁ সেও ওই বিষয়টাতে এগ্রি করছে। জানে তারা এখন এমনিতেই বন্ধু এবং বন্ধু হিসেবেই তারা কন্টিনিউ করবে। ঠিক যে প্রথম থেকেই সে কখনোই টোলগাকে হোপ দেয়নি। প্রথমে দেখা করতে যায় টোলগার সাথে যে এসেছে দরজায় দাঁড়িয়ে অথচ ভেতরে আসছে। প্রথমে তার কাছে জানতে চাইলে টোলগা বলে তার কিছু কাজ আছে, তারাও আছে আর সে তার সাথে কথা বলেই চলে যাবে। জানায় যে যেই সমস্যার বিষয়ে সে বলেছিল টোলগাকে সলভ হয়ে গেছে, তাদের লোকেরা তাকে কোনোভাবেই ডিস্টার্ব করবে। মেয়ের কথাটা শুনে খুব খুশি হয় এবং কৃতজ্ঞতা জানায় টোলগার কাছে। তখনই সেখানে মাহুর উপস্থিত হয়ে যায়। মাহুর জানতে চায় কি হয়েছে। জানায় যে হামিয়েতের হোটেল ইস্যু নিয়ে কোনো একটা ব্যাপার হয়েছিল, সেই বিষয়ে সে কথা বলতে এসে প্রবলেম হয়েছিল, সেটা সলভ হয়ে গেছে। ও টোলগাকে বলে সে কি তার মন ভেঙে দিয়েছে। বলে না, সে হয়তো তার জীবনে একটু বেশি ইন্টারফেয়ার করে ফেলেছে, কিন্তু এখন সে বুঝে গেছে যে প্রত্যেকের তো নিজস্ব জীবন হয়, তার মধ্যে কেউ ইন্টারফেয়ার করতে পারে। টোলগা জানতে চায় মাহুরের কাছে তারা বন্ধু থাকবে তো। ওর জানে নিশ্চয়ই তারা বন্ধু থাকবে আজীবন। টোলগা যাওয়ার আগে একটা কথা বলতে চায় মারাশলির বিষয়। ওর বলে হ্যাঁ সে নিশ্চয়ই শুনবে কি হয়েছে। টোলগা বলে সে মারাশলির ফাইল দীর্ঘদিন ধরে দেখছে এবং স্টাডি করেছে। আমার 3 ইস্যুর সাথে মারাশলি কোনোভাবে জড়িয়ে আছে এবং সে অনেক কিছু জানে, সেই বিষয়ে লুকিয়েও যাচ্ছে আর এই বিষয়টা মানুষকে সবাইকে হার্ম করতে পারে। ওরকে একটু চোখখান খোলা রাখতে। টোলগা বিদায় নিয়ে মাহুরের কাছ থেকে চলে যায়। এদিকে ফুয়া তার জেলাল স্ক্র্যাপ ডিলারের ব্যক্তিদের সাথে দেখা করতে এসেছে। ডিলারের লোকটি এখানে তাকে স্ক্র্যাপ ডিলার বলেই পরিচয় দেওয়ার টাকা এনে স্ক্র্যাপ ডিলার ব্যক্তিকে দেখায়। সে একবার চোখ দিয়ে দেখে নেয়। স্ক্র্যাপ ডিলার কাছে জানতে চায় কতদিন সময় লাগবে তাদের। ডিলারের ব্যক্তিটি তাদের জানে 1 মাস সময় লাগবে, প্রসেসিং করতে হবে, ওটাই কম সময়ের মধ্যে হতে পারে না, তাই 1 মাস। ডিলারের ব্যক্তিটি টাকা নিয়ে উঠে যেতে গেলে জেলাল তাদের টাকা ব্যাগ থামিয়ে দেয়। সে বুঝে যায় যে সেই ব্যক্তিটি স্ক্র্যাপ ডিলার না, সে তার ছায়া। কথাটি সেতেই তার ব্যক্তিকেও সেই ব্যক্তিটিকেও বলে। ডিলারের ব্যক্তিটি বলে জেলাল শিওর কি করে হল। জেলাল বলে তার বাবা একটা কথা বলতো, যে মানুষ টাকা ভালোবাসে সে কখনো টাকা না ছুঁয়ে, কার গন্ধ না শুকে কখনো ছেড়ে দেবে। ডিলারের ব্যক্তিটি জানে সে বহুদিন ধরে এই কাজ করছে আর সে একবার দেখেই বলে দিতে পারে। জেলাল বলে ঠিক আছে, সে আসল স্ক্র্যাপ ডিলারের জন্য অপেক্ষা করবে। ডিলারের ব্যক্তি যেন আসল স্ক্র্যাপ ডিলারকে জানিয়ে যদি তাদের সাথে সাক্ষাৎ করে তাহলে তার পার্সেন্টেজ ডবল করে দেবে। ডিলারের ব্যক্তিটি জানে এরকমটা কখনোই হবে না। জানায় তার বাবা টাকা খুব ভালোবাসে, বাবাই তাকে এই কথাটা শিখিয়েছিল। সে দেখতে চায় তার নিজের কথাটা ঠিক কিনা, তার কথা ঠিক না। চলে যাওয়ার পর ফুয়াদ জানতে চায় জেলারের কাছে সে শিওর কি করে হচ্ছে যে সে স্ক্র্যাপ ডিলার না। জানায় সে যখন তার কাছ থেকে টাকার ব্যাগটা সরিয়ে নিল, স্ক্র্যাপ ডিলার হলে এতক্ষণে তাদের
তাদের মৃতদেহ মাটিতে পড়ে থাকতো। তাহলে এরপর এখন তারা অপেক্ষা করবে এবং চারা হিসেবে প্রতিপন্ন করাবে স্ক্র্যাপ ডিলারকে। ডিলার একবার যখন টাকার গন্ধ পেয়েছে সে নিশ্চয়ই আসবে তাদের দিকে। দেখায় স্ক্র্যাপ ডিলারের রাইট হ্যান্ড স্ক্র্যাপ ডিলারের কাছে গিয়ে বলে সমস্ত কথা। ডিলার জানতে চায় সে কোনো স্টুপিডিটি করেনি তো। উত্তরে স্ক্র্যাপ ডিলারের ব্যক্তি বলে না, সে যেরকম তার ইউজুয়াল কাজ করে তাই করছি। মারাশলি বলে ব্যক্তিটি বলে কেউ যদি টাকা পছন্দ করে সে টাকা না শুকে না হাত দিয়ে টাচ করে নিতে পারে না। ডিলার জানতে চায় মারাশলি আর কি বলেছে। ব্যক্তিটি জানায় যে সে বলেছে যে স্ক্র্যাপ ডিলার যদি তার সাথে দেখা করে তাহলে সে ডাবল দেবে। ডিলার বলে তার মানে এটা মানি লন্ডারিং এর বিষয় না, সে তার কাছে পৌঁছতে চাইছে। দুদিনে সে তার লোককে এই শিখিয়েছে যে টাকা না ছুঁয়ে না গন্ধ শুকে নিয়ে নিতে। কাদির বলে ব্যক্তিটি জানায় যে সে বুঝতেই পেরেছিল আসল টাকা, তাই সে আর টাচ করেনি। ডিলার জানায় কেন সে করেনি এই কাজটা। তারা কি মুদিখানার দোকান বা রিয়েল এস্টেট বিজনেস করে? এই জিনিসটা 2-5 টাকার বিষয়, তাকে এইভাবে কাজ শিখিয়েছে। ডিলার তার কাদির বলে ব্যক্তিটিকে জানায় তাড়াতাড়ি সাবাসকে ডাকতে, তার সাথে ইম্পর্টেন্ট কথা বিষয়টা তাকে জানাতে। পাখিদের আর তার পশুদের দানা খাওয়াতে খাওয়াতে সে বলতো আছে যে তাকে ক্রাউড করছে আর ফিয়ার্ট করছে। এদিকে দেখা এইচএমের সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে মাহুর কথা বলতে থাকে তার মাসি হামিয়েতের লোনের বিষয় নিয়ে। এরকম মানুষদের সাথে হামিয়েত কি করে জড়িয়ে পড়তে, টাকাটা তো প্রয়োজনই হতো। সে মাহুরকে বলতেই পারতো তার বাবা টাকা রেখে গেছে, ন্যূনতম সাহায্য তো হতেই পারত। জানায় সে হয়তো তার পরিবারের সাথে যা হয়েছে সেই বিষয়ে আর মাহুরকে চাপ দিতে চায়, তো বলছে পরিশোধ করে দেবে। ওরেরও উচিত তার সাথে একটু পেশেন্টফুল হ্যান্ডেল করা। মাহুর বলে সে সব বুঝতে পারছে, সে সব জানে, সেও তার মাসিকে নিয়ে খুবই চিন্তিত। সেই জিনিসটা নিজে যখন জানতে পেরেছে একটু হ্যান্ডেল করার চেষ্টা নিশ্চয়ই করবে বলে সে টোলগাকে ফোন করা শুরু করে। ফোনটা তার মাসি হামিয়েতকেই লেগে যায়। হামিয়েতের ফোন ধরেই আগে হামিয়েতকে জিজ্ঞেস করে যে বাড়িতে সবাই সব জানতো কিন্তু মাহুরকে সে বলার একবারও প্রয়োজন মনে করে। হামিয়েত জানায় যে বিষয় সে টোলগাকে বলেছে এবং বিষয়টা সর্ট আউটও হয়ে এই বিষয় নিয়ে আর চিন্তা করতে হবে না। মাহুর জানায় অদ্ভুত বিষয়, সবাই জানে টোলগা সলভ করে দিল অথচ বাড়ির মেয়েকে সে জানায়। মেয়েত বলে তাকে এই নিয়ে বেশি চিন্তা করতে না, সবকিছু ঠিক আছে। ওর তারপর আবার টোলগাকে কল করা শুরু করে। ওর ফোন করেই টোলগাকে জানায় যে এত কিছু হয়ে গেল তার মাসির সাথে সে কেন জানায়নি তাকে। একটা কথাই বলে তার মাসি আর সে তাকে আপসেট করতে চায়নি, তাই তাকে অ্যালার্ম করার নেসেসারি প্রয়োজন মনে করেন, সে তাকে জানায়। মাহুর বলে বন্ধু হিসেবে টোলগা থেকে সে কখনোই এটা এক্সপেক্ট করে বলে এরকম কোনো ইন্টেনশনই তাদের দুজনের কারোরই ছিল না। আর মাসি তাকে অনুরোধ করেছিল তাই সেই জিনিসটা লুকিয়েছিল। জানায় ঠিক আছে, এর জন্য সে ধন্যবাদ জানাচ্ছে তাকে। ও জানায় টোলগাকে যে সে আশা করছে যে মারাশলির সাথেও তার আর কোনো সমস্যা থাকবে না। টোলগা জানায় মাহুরকে যে সে মারাশলির বিষয়টা কোনোভাবেই ছাড়তে পারছে না। এই বিষয়ে সে ইনভেস্টিগেশন থেকে অনেক কিছু জেনে তিনটি ইস্যুর সাথে তার কিছু জড়িত আছে। মারাশলি অনেক কিছু লুকিয়ে যাচ্ছে তাদের সকলের থেকে। টোলগা গতকাল রাতের ঘটনাটাও জানিয়ে দেয় যখন পুলিশ নিয়ে ভ্যাম্পায়ার স্মিথের কাছে তারা ধরতে গেছিল। সেখানে ফুয়াদ আর মারাশলির উপস্থিতির কথাও জানিয়ে দেয় মাহুরকে। মাহুরও কথাটা শুনে অবাক হয়। এদিকে ফুয়াদ জেলালকে নিয়ে বাড়িতে চলে এলে দিলারা তাদের দুজনকে দেখে ফেটে পড়ে। বারবার তার বাবার কাছে জানতে চায় এতবার কল করা সত্ত্বেও সেখানে উত্তর দেয়নি কেউ। দুজনের ফোন বন্ধ, কেন চিন্তায় চিন্তায় মরে যাচ্ছিল। জানায় তারা কাজ করতে গেছিল এবং কিছু সমস্যা চলে এসেছিল এবং নেটওয়ার্কও হারিয়ে গেছে। একসাথে জিনিস হওয়ায় তারাও চিন্তাতে চলে এসেছে। দিলারাকে চিন্তা দেওয়ার তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তার মেয়ে দিলারাকে জানায় তারা টাকা সম্পর্কিত কিছু বিষয়ে জড়িয়ে গেছিল। তার মেয়ে দিলারাকে এক্সপ্লেনেশন দিতে বসে খারাপ ব্যক্তিদের সাথে খারাপ টাকা পয়সা নিয়ে একটু বিবাদ হয়ে গেছে, সমস্যা চলে এসেছিল। আস্তে ধীরে সমস্ত কিছু সলভ করে তা মারাত্মক কিছু চিন্তারই জানা এখন ভয় পাওয়ার কিছু নেই। পরে কিছু সমস্যা হলে তার লয়ার মেয়ে আছে তো সে তাকে নিশ্চয়ই জানাবে। এদিকে দেখায় স্ক্র্যাপ ডিলারের সাথে দেখা করতে এসেছে সাবাস। ডিলার সাবাসের কাছে জানতে চায় সে অবাক হবে আজকে সে কার সাথে দেখা করবে। এতদিন ধরে অর্থাৎ সাবাসকে ডিস্টার্ব করবে। সাবাস বলে মেহমেদ ইনচে। ডিলার বলে না, মেহমেদ ইনচেকে তো সে বিরক্ত করেছে, সাবাসকে যে বিরক্ত করেছে সে মারাশলি। মার্কেটে $10 মিলিয়ন নিয়ে ঘুরছে একজন ব্যক্তির সাথে। স্ক্র্যাপ ডিলার জানতে চাইছে সাবাসের এই বিষয়ে কি ধারণা। সাবাস জানায় একদম ফেক, তো টাকা নিয়ে কি বা করবে, এটা তাহলে যথেষ্ট সাসপিসিয়াস। ডিলার জানায় হ্যাঁ বিষয়টা তার কাছেও, জন্যই তার মনে হচ্ছে হয়তো ইন্টেলিজেন্স তাকে কনফিউজ করে তাকে দায়িত্বই দিয়েছে যে স্ক্র্যাপ ডিলারকে খুঁজে বের করার জন্য। তো হতেই পারে স্ক্র্যাপ ডিলার এটা ভাবছে যে তাকে নামগুলো কে দিয়েছে। তোরে সাবাস জানায় যে সাবাসকে নাম দিয়েছিল স্ক্র্যাপ ডিলারে সেই দিয়েছে। ডিলার জানায় সে কি নিজায়েতের কথা বলতে চাইছে। জানায় একদম সে ঠিকই ধরেছে। ডিলার জানায় সাবাসকে যে সে তো প্রথমে ভাবছিল নিজায়েতের অবস্থা ঠিক নেই, তাই সে তার উপর করুণাও দেখাচ্ছিল। এখানে তো বিষয়টা তার উপরেই সমস্যা তৈরি করবে। জানায় হ্যাঁ সে তার অবস্থা বুঝতে পারছে না, কখন সে পাগলের মতো অ্যাক্টিং করছে আবার কখনো তাকে খুব সিরিয়াস মনে হচ্ছে। তো পাগল নাকি সিরিয়াস বুঝতে পারছে না সাবাসও। ডিলার সাবাসকে জানিয়ে দেয় যে নিজায়েতকে এবারে শেষ করে দিতে তার তরফ থেকে কোনো সমস্যা নিতে পারছে না। সাবাস জানায় স্ক্র্যাপ ডিলারের
যা ইচ্ছা সে তাই করবে। দেখায় ফুয়াদ কথা বলছে তার ভাই নামিকের সাথে, সমস্ত ঘটনাটাও জানিয়েছে। নামিক প্রথমে তার কাছে মাপ চেয়ে বলে সে আগে কখনো সেই ব্যক্তির স্ক্রাপ ডিলারের মুখ দেখেনি, সে কেন কেউই দেখেনি। এরপর যদি সে ঠিকঠাক ইনফরমেশন চায় তাহলে তাকে ঠিকই জানাবে। বলে কোনো ব্যাপার না, সে বুঝতেই পেরেছে এটা নামিকের কোনো দোষ নেই। ফুয়াদ মানাসলিকে দেখতেই পেয়ে তাকে সব কথা জানিয়ে দেয় নামিকের, আর তারও বলে এরপর কিছু হলে নামিক তাদের কল করে জানিয়ে দেবে আগে। মানাসলি জানায় স্ক্রাপ ডিলারের ব্যক্তিরা যখন একবার বুঝতে পেরেছে আর স্ক্রাপ ডিলারও বুঝতে পেরেছে যে তারা তাদের পেছনে আছে, তাহলে তাদের অ্যাটাক সে ঠিকই করবে। জানতে চায় তাহলে তারা তাদের অ্যাটেনশন গ্রেভ করতে পেরেছে। সে জানায় তাই তো মনে হচ্ছে তাদের। জেলালের কাছে আবার মাহুরের কল এলে জেলাল সেখান থেকে যেতে থাকে। জেলাল ঘর থেকে বেরোতেই যাবে তখনই তার সামনে দিলারা উপস্থিত হয়েছে। জিজ্ঞেস করে সে কি বেরিয়ে যাচ্ছে। জেলাল জানায় হ্যাঁ, তার সামান্য কিছু কাজ আছে তাই সে যাচ্ছে। এরা জানতে চায় সে তার বাবা ফুয়াদের সাথে কি কথা বলেছে তার ট্রিটমেন্টের বিষয়ে। জানায় হ্যাঁ সে কথা বলেছে, কিন্তু তার বাবা কোনোভাবেই রাজি না, কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এরা জানায় সে বুঝতে পারছে তার কপালে হয়তো সারা জীবন একা থাকাই লেখা আছে। জানায় তাকে এরকম একদমই ভাবতে না, সে যার জন্য যা করেছে তার জন্য সে চিরকাল তাকে মনে রেখে দেবে, সে কৃতজ্ঞ, যেন তাকে কখনোই একা না ভাবে। ঠিক নিজায়াতের মেন্টাল অ্যাসাইলামে পৌঁছে যায় সাবাস। সাবাসকে দেখেই খুব ভয় পেয়ে যায় নিজায়াত। তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, তার কুশল মঙ্গল, দিন বাদে দেখা হয়েছে তাদের এইসব। এদিকে ভয় পেয়ে হ্যালো হ্যালো বলতে থাকে, কেউ কথা শুনছে না এগুলো বলে। জানায় সাবাস না গেলে সে চিৎকার করবে, বলে তাকে করে দেখতে পারে কেউ আসে। তখন বড় করে হাঁ করে কিন্তু কোনো আওয়াজ করে না। জানতে চায় সে কি করছে, উত্তরে নিজায়াত জানায় সে চিৎকার করেছে, এবার সে বাকি লোকেরা চলে আসবে। জানায় নিজায়াতকে শান্ত হতে, সে বসে কিছু কথা বলতে চায় তার সাথে। তারা দুজন একটা বেঞ্চের ওপর বসে। জানতে চায় নিজায়াতের কাছে সে তো নিশ্চয়ই বোকা হওয়ার অ্যাক্টিং করছে, পাগল হওয়ার, যাতে যে তাকে না মারতে পারে। জানতে চায় তাকে নিশ্চয়ই মেহমেদ ইনচে পাঠিয়েছে। বলে হ্যাঁ পাঠিয়েছে, কিন্তু এটা কি সে জানে যে মেহমেদ ইনচেকে নিজায়াত শেষ করতে পারেনি, সে এখনো বেঁচে আছে, তাই এখন নিজায়াতের পেছনে পড়েছে সে। বলে সে একদমই বোকা না, সে খুব চালাক একজন মানুষ। এক জায়গায় প্রথমে এমন ভাবে প্রকাশ করে যাতে সবাইকে বোঝাতে পারে সে বোকা, আসল কাজ করে বেরিয়ে যায়। কথাগুলো বলেই দুম করে সে সাবাসের কানে কামড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ছোটাছুটি করে অ্যাসাইলামের ভেতরে ঢুকতে থাকলে তখনই একজন নার্স তাকে দেখে নেয় এবং ধরে ফেলে। সে তাকে জিজ্ঞেস করে, তাকে শান্ত হতে বলে, কি হয়েছে জানতে চায়। বলে মেহমেদ ইনচে বলে বাজে ব্যক্তিটা চলে এসছে, তাকে মারবে। বলে তাকে শান্ত হতে, তাকে তার ঘরে নিয়ে যেতে, সে তার জন্য হেল্প আনছে, কোনো চিন্তা নেই, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। বলে তার আশেপাশে কি বন্দুক ছুরি কিছু আছে, তাকে তার আত্মরক্ষা করতে হবে। নার্স জানতে চায় এইসব জিনিস আবার কোথা থেকে এলো, যে কোনো ব্যাপার না, আগে সে তার ঘরে নিয়ে গিয়ে নিজায়াতকে সেভ করে দিক, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। বলে সে তাকে নিজায়াতের ঘরে নিয়ে যায়। দিকে দেখায় মাহুরের সাথে দেখা করতে এসেছে জেলাল। দেখেই তার গতকালের রথের ঘটনার কথা জানতে চায়, যে লোন শার্কের সাথে তাদের কি বিবাদ জড়িয়েছে, আবার সে কেন দেখা করতে গেছিল, সে কেন আবার ঝামেলার মধ্যে জড়াচ্ছে। বলে তাহলে সে টোলগার সাথে আবার দেখা করেছে। জানা এটা জেলাস হওয়ার কোনো সময় নেই, চাইছে না তার ভালোবাসার মানুষদের থেকে দূরে সরে যেতে, তার কাছে আর ক্ষমতা নেই মিথ্যে কথা শোনা। সত্যিটা জানতে চাই। জেলাল প্রথমে না বললেও মাহুর জোরাজুরি করলে জেলাল বলে ঠিক আছে, সে বুঝতে পেরেছে। কথা জমিয়ে রাখলে বলতে থাকলে জিনিসটা পাহাড় প্রমাণ বোঝা হয়ে যায়। সে বলে দেয় যে সাদিক তাকে জানিয়েছে ব্যক্তিটি চিন্তিত ছিল তাদের পরিবারকে নিয়ে, তাই সে বলে দিয়েছিল, তাই সে গেছিল সাহায্য করতে। জানায় সে কেন গেছিল, অন্যভাবেও তো অন্য পথেও তো হতে পারতো, সে তো কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে। যদি সে ভেতরে চলে যায় তাহলে মাহুর কি করবে, মানে তো মাহুর কত একা ছিল যখন সে এখানে ছিল না। জেলাল বলে সেও তো কম একা ছিল না যখন সে ভেতরে ছিল, কে না করেছিল তার সাথে দেখা করতে আসতে। মধ্যে ছোট একটা বিবাদ চলতে থাকে, আর তখনই মাহুরের ফোনে কল দেয় নিজায়াতের অ্যাসাইলামে সেই নার্স। অ্যাসাইলামের নার্স কল করে সমস্ত ঘটনা জানিয়ে দেয় যা সে জানতে পেরেছে নিজায়াতের থেকে। বলে দেয় তার আবার প্যানিক অ্যাটাক হয়েছিল, তাকে সেডাটিভ দিয়ে শান্ত করা হয়েছে, সে এখন শুয়ে আছে। ও জানায় যে অনেক ধন্যবাদ তাকে এই কথাটা জানানোর জন্য, সে এখন কিছুক্ষণের মধ্যেই এসে তার দাদাকে দেখবে, তারপর সে নিশ্চিন্ত হয়ে যাবে আর নার্সের সাথে কথাও বলে নেবে। ওর বিষয়টা জেলালকে জানালে জেলালও বলে সেও তার সাথে হসপিটালে যাবে, আর দুজন হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। এদিকে আবার দেখানো হতে থাকে নিজায়াতের ঘরের মধ্যে একজন ব্যক্তি এসেছে নার্সের জামা কাপড় পরে, কাছে বন্দুক আছে, অর্থাৎ সাবাস তাদের পাঠিয়ে হাতে বন্দুক দেখে জায়েদ হাত বাড়িয়ে একটা প্লেটে শব্দ করতে থাকে, সেটাকে হাতে পাওয়ার জন্য, আত্মরক্ষার করার জন্য। এদিকে অ্যাসাইলামের বাইরে মাহুর আর জেলাল পৌঁছে যায়। মাহুর জেলালকে তার সাথে আসতে দেখেই বলতে থাকে সে কি তার সাথে ভেতরে যাবে, মানে তার দাদার সাথে তো তার সমস্যা ছিল। জানায় মানুষটা এখন অসুস্থ, সে এখন এরকম কিছুই ভাবছে না, অসুস্থ মানুষটাকে সে অ্যাকাউন্টেবল ধরতে, তাকে এইসব বিষয়ে চিন্তা না করতে। জানায় ঠিক আছে, সে শুনে খুশি হয়েছে। নার্স মাহুর আর জেলালকে বলতে থাকে সে হঠাৎ করে প্যানিক হয়ে গেছে, হয়তো গতকালে কোনো স্বপ্ন দেখেছিল, একজন লোকের নাম নিচ্ছিল নিজায়াত
নিজায়েত খুব ভয় পেয়ে গেছে, বুঝতে পারছে না বলে সে মাহুরকে ইনফর্ম করে জানতে চায় সে কি নামটা শুনতে পেয়েছে। উত্তরে নার্স বলে না, সে ঠিক বুঝতে উঠতে পারেনি। জানায় কোনো ব্যাপার না, তারা গিয়ে সকলেই চেক করে নিচ্ছে ব্যাপার হয়েছে নিজায়েতের সাথে। এদিকে দেখায় যে এই দুজন আততায়ী নিজায়েতকে মারতে গেছিল তারা নিজায়েতের ঘর থেকে বেরোচ্ছে আর নিজায়েতকে খুঁজতে থাকছে, অর্থাৎ নিজায়েত নিজের আত্মরক্ষার্থে সমর্থন হয়েছে, একজনকে ঘায়েলও করেছে। এদিকে নিজায়েতের ঘরে গিয়ে তারা দেখতে পায় যে ঘর তছনছ হয়ে আছে। ও জানতে চায় যে কি হয়েছে এই ঘরে, এই অবস্থা কেন, আর তার ভাই বলে সে যখন গেছিল তাকে তো তখন নর্মালি ঘুমিয়ে থাকতেই দেখেছে। জানে সে তো সেটাই জানতে চাইছে যে তাকে সেডাটিভ দেওয়া হয়েছে বলা হলো এবং সে ঘুমোচ্ছে, তাহলে সে কোথায়। লাল ছানা চাদরের উপর রক্ত দেখে বুঝতে পারে এখানে ঝামেলা হয়েছে আর এটা জানায় মাহুরকে যে এটা শুধু নিজায়েতের কাজ না, এখানে আরো কোনো ব্যক্তি আছে। জানায় নার্সকে তাড়াতাড়ি হসপিটালের সিকিউরিটিকে অ্যালার্ট করতে। মাহুর আর জেলাল দুজনে মিলে তার ভাইকে খুঁজে বের করবে। দুজন ঘর থেকে বেরিয়ে গেলে নার্স হসপিটালের সিকিউরিটিকে কল করতে থাকে। এদিকে দেখায় নিজায়েত পালাতে থাকে একটা করিডোরের মতো লম্বা জায়গা দিয়ে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আত্মরক্ষা করার জন্য। জেলাল আর মাহুর হসপিটালে ঘুরতে ঘুরতে কথা বলতে থাকে। জেলাল বলতে থাকে তার ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হয়েছে কিছু বুঝতে পারছে না, তার চিন্তা বাড়তেই থাকছে। জানাই কি হবে, এখানের মধ্যেই থাকলে তারা ঠিকই খুঁজে পেয়ে যাবে যদি বেরিয়ে না গিয়ে থাকে। বলে তার ভয় লাগছে সাবাস যদি সেই লোকটাকে কিডন্যাপ করে। বলে তাকে ভালো ভাবতে, একজন অসুস্থ মানুষকে সাবাস কিডন্যাপ করে কি বা করবে। পরেই তারা হসপিটালে সিকিউরিটির সামনে পৌঁছালে সিকিউরিটি জানায় যে সিকিউরিটি ক্যামেরায় দুজন সন্দেহভাজন ব্যক্তিকে ধরা পড়া দেখা গেছে। কেয়ার গিভার্স এর লোক কিছু মুহূর্তের পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি, সেখানে ক্যামেরার মধ্যেই নিরুদ্দেশ হয়ে গেছে। লাশ দেখা গেছে পূর্ব দিকে যেতে, কিন্তু তারা ওপরে বা নিচে গেছে সেইটা তারা বুঝতে পারছে না। জানায় তার ভাইয়ের যদি কিছু হয়ে থাকে তাহলে সে কি করবে, প্রচন্ড ভয় করছে। উত্তরে জেলাল জ্বালায় কিচ্ছু হবে না, কোনো চিন্তা করার কারণ নেই, দুজন নিজায়েতকে ঠিকই খুঁজে বার করবে। আবার দেখানো হতে থাকে সাবাসের পাঠানো দুজন আততায়ী বন্দুক নিয়ে ঘুরতে থাকছে নিজায়েতকে খুঁজে কাকে খুন করার জন্য। পরই মাহুরার জেলাল সব ঘরে নক করে করে দেখতে থাকে। কিলি তারা দেখতে পেয়ে যায় ঘরের ভেতরের কাঁচের থেকে নিজায়েতকে থেকে দরজা খুলে মারাসলি ভেতরে উপস্থিত থাকা ব্যক্তিটিকে গিয়ে আততায়ীকে গিয়ে ধরে নেয়। ওর তার দাদাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। ওর গাড়িতে বসাতে বসাতে নিজায়েতকে বলতে থাকে যে কেউ তাকে মারবে না, কিচ্ছু করবে না, সব ঠিক আছে। বারবার বলতে থাকে না মেহমেদ ইনচে বলে ব্যক্তিটি তাকে মেরে দেবে। পাশেই দেখায় যে অ্যাসাইলামের একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে ভরে আছে বাসের পাতানো প্রচুর আততায়ী। নিজায়েতকে মাহুরের সাথে গাড়িতে বসতে দেখে তারা বন্দুক বার করে নিজায়েত আর মাহুরের গাড়ির দিকে এগোতে যায় নিজায়েতকে মারবে বলে। হসপিটালের ভেতর থেকে মারাসলিও বেরিয়ে আসে এবং তাদের বন্দুক বার করতে দেখে সে আগে বন্দুক বার করে তাদের উপর ফায়ার করা শুরু করে। পাল্টা তারাও তার সাথে যুদ্ধ করা শুরু করতে করতেই জেলাল জানিয়ে দেয় মাহুরকে তাড়াতাড়ি ড্রাইভ করতে। সে লাফিয়ে গাড়িতে উঠে পড়বে। মাহুর জেলালের কথা মতো তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বেরোতে গেলে জেলাল লাফ দিয়ে গাড়ির দরজা খুলে উঠে পড়ে এবং তারা পালিয়ে যায়। শিলরা পালিয়ে গেলে তখনই তারা সাবাসের আততায়ীরা একে অপরের সাথে কথা বলতে রাখে যে এবার নিজায়েত সাবাস তাদের ছাড়বে না কোনোভাবে। উনি সাবাস তাদের কল করে বসে। মধ্যে একজন সাবাসকে কলে জানায় যে মারাসলি নিজায়েত মাহুর তাকে নিয়ে পালিয়েছে, আবার ব্যর্থ হয়েছে তাকে ধরতে। সাবাস জানিয়ে দেয় কোনোভাবেই যদি নিজায়েতকে আজকে তারা মারতে না পারে তাহলে নিজায়েতের জন্য সে যে কবর খুঁড়ে রেখেছে তার মধ্যে তারা তাদের খুঁতে দেবে। তাই ব্যক্তিরা একটা লোককে গাড়ি নিয়ে আসতে দেখে এবং তাকে ভয় দেখিয়ে গাড়ি থেকে বার করে নিয়ে তার গাড়িতে উঠে পড়ে মারাসলি আর মাহুর আর নিজায়েতের পেছনে ধাওয়া করা শুরু করে। এদিকে গাড়িতে যেতে যেতে নিজায়েত বারবার বলতে থাকে তারা কি তাদের পেছন ছেড়ে দিয়েছে, তাদের কি আর কোনো ভয় আছে। জানায় তারা তাদের পেছন ছেড়ে দিয়েছে, তাকে আর কোনো চিন্তা করতে হবে না এই বিষয়ে। জানায় একদিকে গাড়িটা একটু থামাতে কিছু কথা বলার আছে। ওর গাড়ি থামালে জেলাল আর মাহুর গাড়ি থেকে নামলে ও জানতে চায় জেলালের কাছে যে এখনো কি তার মনে হয় যে সাবাসের এখনো কিছু পাওয়ার বাকি আছে তার ভাইয়ের। জেলাল বলে সে ঠিকমতো জানে না, সে সন্দেহ করছে প্রসিকিউটর যেহেতু সাবাসের পেছনে পড়ে যায়, এখানে যেহেতু সব বিষয়ে জানতো তাহলে চাইতে এখন নিজায়েতকে সরিয়ে দিত। ওর বলে সাবাস তার তার ভাই বা তাদের পরিবারের পেছন কোনোদিনই ছাড়বে না, তাই তো। তখন আস্তে আস্তে বিড়বিড়ি করে বলতে থাকে যে না সাবাস না মেহমেদ ইনচে, যে নিজায়েতকে শেষ করতে চায় বাজে মানুষ মেহমেদ ইনচে। ওর তখন দেখতে পায় জেলালের মুখের মধ্যে একটা অস্বস্তির ছাপ। ওর মনে করতে থাকে টোলগার কথা। মেহমেদ ইনচের বিষয় মারাসলি কিছু জানে, তাই মাহুর জিজ্ঞেস করতে থাকে জেলালকে যে মেহমেদ ইনচে কে। দুজনের দিকে এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।